আমাকে খেতে দাও তো। আমাকে যে কাজে যেতে হবে। মহারাজ আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো টুনি। টোনার ডাক শুনে টুনি সেখানে চলে আসে আর বলে, তোমাকে কালকে বলেছিলাম কাজ থেকে বাড়িতে আসার সময় বাজার করে নিয়ে এসো, কিন্তু তুমি তো বাজার করোনি। বাড়িতে যে রান্না করার মতো কোনো বাজার নেই, তাই আজ সকালে কিছু রান্না করতে পারিনি। এই নাও, আমি পান্তা নিয়ে এসেছি, তুমি এগুলো খাবার খেয়ে কাজে চলে যাও। বাজার কি করে আনবো টুনি? আমার কাছে যে কোনো টাকা নেই। মাস তো প্রায় শেষের দিকে। আমি মহাজনকে বলে টাকাটা নিয়ে নেব। দেখি মহাজন দেয় কিনা। হ্যাঁ টোনা, তাই করো। বাজার না থাকলে বাড়িতে খাবারও থাকবে না। আমি না হয় আজকের দিনটা না খেয়ে থাকবো, আমার কোনো অসুবিধা হবে না। তুমি বরং এই খাবারটা খেয়ে চলে যাও। এক কাজ করো টুনি, এই খাবারগুলো আমরা দুজনে ভাগাভাগি করে খাই। তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। আমার খেতে হবে না টোনা, তুমি বরং খেয়ে কাজে চলে যাও। তোমার তো কাজ করতে হবে। না টুনি, আমার কোনো সমস্যা নেই। আমরা দুজনেই এই খাবার খেতে পারবো। এরপর তারা দুজন খাবার খেয়ে নিল। এরপর টোনা মহাজনের বাড়িতে কাজ করতে গেল। যেতে যেতে টোনার অনেক দেরি হয়ে যায়। আর তখন মহাজন টোনাকে বলে, কি টোনা, তোর আসতে এত দেরি হলো কেন রে? এভাবে দেরি করে কাজে আসলে আমি তোকে কাজ থেকে বের করে দেব। না না মহাজন, এভাবে বলবেন না। আমাকে কাজ থেকে বের করে দিলে আমি কোথায় যাব? কোথায় কাজ করব? আমি যে অনেক গরিব। আপনার এখানে কাজ করে যে আমার সংসার চালাতে হয়। হ্যাঁ, এভাবে বলিস জন্যই তো তোকে কাজে রাখতে হয়। যা যা, এবার কাজটা কর। এমনিতেই তো অনেক দেরি করে এসেছিস, আর আজকে তোকে দেরি করে যেতে হবে। ঠিক আছে মহাজন, তাই হবে। আমি এবার কাজ করতে গেলাম। এরপর টোনা ইগলের বাড়িতে কাজ করতে লাগলো। টোনা অনেক সুন্দর বাড়ি বানাতে পারতো, তাই তো টোনা জঙ্গলের অনেকের বাড়ি তৈরি করে দিয়েছে। আর আজকে ঈগল মহারাজের বাড়ি তৈরি করছিল। সন্ধ্যা হয়ে গেল, এখনো টোনার যে বাড়িতে আসার কোনো নাম নেই। কখন যে আসবে কে জানে। টুনি একা একাই কথা বলছিল। তখনই সেখানে টিয়া পাখি চলে আসে আর টুনিকে বলে, কি ব্যাপার টুনি দিদি, তুমি একা একা বসে কি ভাবছো? দাদা যে এখনো বাড়িতে আসলো না, কোথায় গেছে টোনা দাদা? তোমার দাদা যে সেই সকালবেলা কাজে গিয়েছে, এখনো বাড়িতে ফিরলো না। এদিকে বাড়িতে রান্না করার মতো কোনো বাজার নেই। তা দিদি, তুমি এত ভাবছো কেন? তুমি তো আবার বাড়ি থেকে কিছু বাজার নিয়ে আসতে আর সেগুলো রান্না করতে, তাহলেই তো হতো। ভেবেছিলাম তোমার দাদা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে আর সাথে বাজার করে আনবে, কিন্তু এখনো যে টোনা বাড়িতে এলো না। টুনি আর টিয়া পাখি দুজনে কথা বলছিল। তখনই টোনা আসে আর টুনি টোনাকে বলে, কি ব্যাপার টোনা, তোমার আজকে আসতে এত দেরি হলো যে? তোমায় বলেছিলাম কাজ শেষ করে আসার সময় বাজার করে আনতে। না টুনি, তুমি তো জানোই আমার কাছে কোনো টাকা নেই। মহাজন আমাকে কোনো টাকা দেয়নি। তাহলে আমি বাজার কি করে আনবো? আরে, তোমরা এত চিন্তা কেন করছো? তোমরা তো আমার কাছে কিছু খাবার নিয়ে আসলেই পারো, তা না করে এত চিন্তা করছো। টুনি দিদি, চলো আমার বাড়িতে, আজকে রাতের খাবার তো আমি তোমাদের দিচ্ছি। হ্যাঁ টিয়া দিদি, এখন তো মনে হচ্ছে সেটাই করতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখছি না।
এ কথা বলে টুনি টিয়ার সাথে তার বাড়িতে যায়। টুনি, আমি কাজে গেলাম, আর আজকে বাজার করে নিয়ে আসবো। আচ্ছা টোনা, ঠিক আছে। এ কথা বলে টোনা বাড়ি থেকে বের হলো। রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কাক টোনাকে দেখে হাসতে লাগলো। দেখলে তো আমার সাথে বেইমানি করলে কি হয়, শেষে কেন অন্যের বাড়িতে কাজ করছিস? এ কথা বলে কাক হাসতে লাগলো। তখনই কাকের স্ত্রী সেখানে চলে এলো আর কাককে বলল, আরে কি গো, কি হয়েছে তোমার? এভাবে টোনা দাদাকে দেখে হাসছো কেন? দেখতে পাচ্ছ না টোনা অন্যের বাড়িতে কাজ করতে যাচ্ছে? টোনাকে আমি কত করে বলেছিলাম আমার সাথে ব্যবসাটা কর, তাহলে দেখবি অনেক সুখে দিন কাটাবি। কিন্তু টোনা তো আমার কোনো কথাই শোনেনি। তোমার ব্যবসা করার থেকে না করাই ভালো, বুঝলে? তুমি যদি একবার ধরা পড়ো তাহলে তোমাকে জেলখানায় থাকতে হবে। তুমি যে অসৎ কাজ করছো। কে বললে মুখ পড়ে? তুই আমাকে কথা শোনাচ্ছিস? বলে যাস না তুই আমার টাকা খাস। বেশি কথা বললে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব। আমি তো তোমার বউ হই, আর তুমি আমাকে কিনা এসব বলছো? আমার ভরণ পোষণের সব দায়িত্ব তো তোমারই। কিন্তু তুমি এসব কাজ করে অন্যের ক্ষতি করছো, এটা তুমি ঠিক করছো না কাক। আমি কি করব না করব সেটা কি তোকে বলতে হবে? আমাকে আমার মতো থাকতে দে, বুঝলি? যা, এবার রান্নাটা কর, আমার জন্য খিদে পেয়েছে যে আমার। আর টোনা প্রতিবারের মতো আজকেও দেরি করে কাজে গেল। আর আজকে ঈগল মহারাজ ভীষণ রেগে গেল। টোনা, তুমি আজকে অনেক দেরি করে এসেছো। তোমাকে প্রতিদিন এ কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। তবে আর আমি তোমাকে এসব কথা বলতে চাই না। আজকে তুমি টাকা নিয়ে এখান থেকে চলে যাবে। আমি তোমাকে কাজ থেকে বের করে দিলাম। না না ঈগল মহারাজ, এসব আপনি কি বলছেন? আমাকে কাজ থেকে বের করে দিবেন না। আপনি কাজ থেকে বের করে দিলে আমি আমার সংসারটা কিভাবে চালাবো? আমি তোমাকে কাজে রাখতে চেয়েছিলাম টোনা, কিন্তু তুমি কাজে অনেক ফাঁকি দিয়েছো। ঠিক মতো কাজ করনি, অনেক দেরি করে কাজে এসেছো। তাই আমি আর তোমাকে কাজে রাখতে চাচ্ছি না। আমি বাড়ি থেকে ঠিক সময়ে বের হই মহাজন, তবুও দেরি হয়ে যায়। কারণ এখানে আসার পথ আমার বাড়ি থেকে অনেকটা দূরে। আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। কিন্তু ঈগল মহারাজ টোনার আর কোনো কথা না শুনে তাকে ঘর থেকে টাকা এনে টোনাকে দিয়ে দেয় আর বলে, এই নাও টোনা, এ মাসের টাকা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আর তোমাকে কাজেও রাখতে পারবো না। এবার তুমি চলে যাও। এ কথা শুনে টোনার আর কিছু বলার থাকে না। টোনা টাকা নিয়ে সেখান থেকে চলে আসে আর বাজারে চলে যায়, কারণ টোনার বাড়িতে কোনো বাজার ছিল না। কিরে টোনা, কোথায় যাচ্ছিস? এই তো বাড়িতেই যাচ্ছি। তোর না এই সময় কাজে থাকার কথা, আর তুই কিনা হাতে বাজারে ব্যাগ নিয়ে বাড়িতে যাচ্ছিস? আর এগুলো কি বাজার করেছিস শুনি? আজকে ঈগল মহারাজ আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, আর বাড়িতে কোনো বাজারও ছিল না, তাই এই বাজার নিয়ে যাচ্ছি। তা তুমি আমার পথে দাঁড়ালে কেন? তোকে দেখতে পেলাম, তাই তোর কাছে এলাম। আর তোর এরকম অবস্থা দেখে ভীষণ হাসি পাচ্ছে। জানতাম তোর কোনো না কোনো একদিন এমন অবস্থাই হবে। অন্যের ক্ষতি দেখে কখনো হাসতে হয় না কাক।
আবার দেখো না, তোমার না কোনো একদিন আমার মতো অবস্থা হয়ে যায়। আমি তোর মতো অত গরিব নই টোনা যে আমারও তোর মতো অবস্থা হবে। আমি হলাম এই জঙ্গলের সবার থেকে ধনী, তাই এরকম হওয়াটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। আমি তোমার সাথে অযথা কথা বলতে চাই না কাক। আমার পথে আমাকে যেতে দাও, আমার পথ ছাড়ো, আমাকে বিরক্ত করো না। এ কথা বলে টোনা সেখান থেকে তার বাড়িতে চলে গেল। টোনাকে এত তাড়াতাড়ি বাড়িতে আসতে দেখে টুনি টোনাকে বলল, কি ব্যাপার টোনা, আজ তুমি এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলে যে? তোমার কাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? সাথে দেখছি বাজার করে এনেছো। আমার যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে টুনি। আমাকে যে আজকে ঈগল মহারাজ কাজ থেকে বের করে দিয়েছে। আমি আর তার বাড়িতে কাজ করতে যেতে পারবো না। সব বিপদ সবসময় গরিবদের সাথে হয় কেন টোনা? তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠিক কোনো না কোনো একটা কাজ পেয়ে যাবে আর আমাদের ভালোভাবে দিন কাটবে। হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি ঠিক কথাই বলেছো। কোনো না কোনো একদিন কাজ ঠিক পারবো। এরপর টোনা টুনিকে বাজারগুলো দিল। পরদিন টোনা কাজ খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সবার বাড়িতে গিয়ে কাজের কথা বলতে থাকে, কিন্তু কেউ টোনাকে কাজে নেয় না। তাই টোনা একটি গাছের ডালে বসেছিল আর ভাবতে লাগলো, আজকে সারা দিন তো সবার বাড়ি বাড়ি গিয়ে কাজের কথা বললাম, কিন্তু কেউ তো আমাকে কাজে নিল না। এখন আমি কি করব? এ কথা বলে যখন টোনা কান্না করছিল তখন টোনা দেখতে পেল টোনা যে গাছের ডালে বসেছিল সেটি ছিল আম গাছ, আর সে ডালে শুধু একটি পাকা আম ছিল। আরে, এত বড় আম গাছে শুধু একটি পাকা আম, আর যে কোনো আমই দেখতে পাচ্ছি না। আমি বরং এই আমটি বাড়িতে নিয়ে যাই। আমটা দেখতে পেলে টুনি অনেক খুশি হয়ে যাবে। এ কথা বলে টোনা আমটি পেড়ে বাড়িতে নিয়ে যায়। কি ব্যাপার টোনা, তুমি আমটা কোথায় পেলে? আমটা তো লাল টসটসে হয়ে আছে, আমটা খেতে মনে হয় অনেক মজা হবে। হ্যাঁ টুনি, আমি তাই তো আমটা তোমার জন্য নিয়ে এলাম। এবার নাও, আমটা খেয়ে নাও। আর টুনি, আমি অনেক জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও যে কোনো কাজ পেলাম না। এখন কি হবে বলো তো? হ্যাঁ টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা বরং এই আমটাকে খেয়ে এই আমের আটিটা এখানে পুঁতে দেব, তাহলে হয়তো এই আম থেকে একটি গাছ হবে, এখন বড় হবে, আর তুমি সেই গাছের আমগুলো বিক্রি করতে পারবে। হ্যাঁ টুনি, তুমি তো ঠিক কথাই বলেছো। বুদ্ধিটা দারুণ দিয়েছো। এরপর তারা দুজনে মিলে সেই আমটা খেয়ে নেয়, আর খাওয়ার পর সেই আমটা মাটিতে পুঁতে দেয় আর পানি দিয়ে দেয়। কয়েকদিন পর আস্তে আস্তে গাছটা বড় হতে থাকে। তারপর তারা গাছটাকে অনেক যত্ন করে, আর গাছটা এক সময় অনেক বড় হয়ে যায় আর সে গাছে আম ধরে। এবার এক কাজ করো টোনা, গাছ থেকে আমগুলো পেড়ে সেগুলো বাজারে নিয়ে যাও, সেগুলো বিক্রি করলে আমরা বেশ টাকাই পাবো। এ কথা শুনে টোনা যখন সে গাছের একটা আম ধরতে যায় তখনই সে আমটি মাটিতে পড়ে যায় আর বিশাল বড় একটা আমের বাড়ি হয়ে যায়। আরে আরে, এ কি? আমি কি দেখছি? এ তো একটা বড় আমের বাড়ি। হ্যাঁ টোনা, তাই তো, এত বড় আমের বাড়ি কি করে হলো? চলো তো বাড়ির ভেতরে গিয়ে দেখে আসি। এ কথা বলে টোনা আর টুনি যখন সেই আমের বাড়ির ভেতরে যায় তখন তারা দেখতে পায় সে যার কারণে সে প্রতিবার ধরা খেত।
জঙ্গলের সবাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করতো। বন্ধু, তুমি এ সময় কোথায় যাচ্ছ? আমি তো তোমাকে খুঁজছিলাম। তোমাকে পেয়ে ভালো লাগলো। তুমি কি আমায় একটু সাহায্য করতে পারো? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক চালাক আর অনেক বুদ্ধিমানও। তুমি আমার মনের কথাটা বুঝতে পারলে। তো বলো বন্ধু, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? ওই যে দেখতে পাচ্ছ গাছে আম, পাকা পাকা আম। আমার ভীষণ আম খেতে ইচ্ছে করছে। তুমি যদি ওই গাছ থেকে আমাকে একটি আম পেড়ে দিতে, আমি ভীষণ খুশি হতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। আমি তো অনেক বুদ্ধিমান আর অনেক চালাক। আমি এই কাজটি করতেই পারবো। এই আম পাড়া আমার কাছে কোনো ব্যাপার নয়। বোকা শিয়াল, এই গাছ থেকে তুই আমটা পারবি কি করে? তুই তো গাছে উঠতেই পারিস না। আর বলছিস কিনা তুই অনেক বুদ্ধিমান। এরপর শিয়ালটি গাছে ওঠার চিন্তা ভাবনা করে। আর সে যতবারই গাছে উঠতে ধরে ততবারই সে গাছ থেকে পড়ে যায় আর পড়ে গিয়ে অনেক ব্যথা পায়। আরে বন্ধু, তুমি দেখছি পড়ে গেলে। না না, তুমি মনে হয় আমটি পারতে পারবে না। আচ্ছা, কোনো ব্যাপার নয় বন্ধু, তুমি অনেক চেষ্টা করেছো। আমি দুঃখিত বন্ধু। আমি ভেবেছিলাম আমি আমার বুদ্ধির মাধ্যমে আমটি ঠিক পারতে পারবো, কিন্তু এখন তো পারতে পারলাম না। আর আমি গাছে উঠতেও পারি না। অনেক চেষ্টা করেছিলাম গাছে ওঠার। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি আমার কাজটি করতে পারবো। তুমি এবার চলে যাও বন্ধু। এ কথা শুনে শিয়ালটি সেখান থেকে চলে এলো। আর সাপটি শিয়ালকে দেখে হাসতে লাগলো। বোকা শিয়াল, আমি যে ওকে দিয়ে অযথাই কাজ করিয়ে নিতে চাচ্ছিলাম। আমি তো জানি ওই শিয়াল বেটা এই আমটি পারতে পারবে না। ও তো গাছে উঠতেই পারে না। আর সে জঙ্গলে বাঘ ছিল। বাঘের একটি ফলের গাছ ছিল। ফলটি ছিল আপেল। সেই গাছে অনেক ফল ধরতো, কিন্তু বাঘ অনেক কিপটে ছিল। সে কখনোই তার ফলের গাছে কাউকে হাত দিতে দিত না। আরে বাঘ মামা, ও বাঘ মামা, তুমি তো অনেক ভালো। আর তোমার গাছেও দেখছি অনেক ফল ধরেছে। এবার তুমি এতগুলো ফল কি করবে বাঘ মামা? আমি আমার গাছের সবগুলো ফল একাই খাবো। গাছের ফল কি করব না করব সেটা কি তোকে বলতে হবে নাকি রে? তুই আবার এগুলো শুনতে চাইছিস কেন? না না, এমনিতে এলাম বাঘ মামা, তোমার সাথে গল্প করার জন্য। তোমার গাছের ফলগুলো তো বড় হয়েছে, তা তুমি কি আমাকে একটি ফল দিবে? তুই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা বানর। তোর সাহস কি করে হলো আমার গাছে ফলের দিকে নজর দেওয়ার? আমার কাছে ফল তুই কখনো খেতে পারবি না। আর তুই কেন, এই জঙ্গলের কেউ আমার গাছের ফল খেতে পারবে না। আমি আমার গাছের এত যত্ন নেই তোদেরকে ফল দেওয়ার জন্য। এভাবে তুমি কেন বলছো বাঘ মামা? আমরা তো তোমার প্রতিবেশীর মতো, তাই না? আর তোমার গাছের ফল তো অনেক ধরেছে। তুমি চাইলে আমাকে একটা ফল দিতে পারো। হ্যাঁ, আর এই জন্যই তো আমার গাছের ফল খাওয়ার জন্য তুই তাড়াতাড়ি করে চলে এলি। তুই কি করে ভাবলি যে আমি তোকে আমার গাছের ফল খেতে দেব? কখনোই না, বুঝতে পারলি? আমি আমার গাছের অনেক যত্ন নেই, আর এই যত্ন করে গাছের ফলগুলো এত বড় করেছি। বাঘটি বানরকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিল। আর বানর মন খারাপ করে সেখান থেকে চলে এলো। আর যেতে যেতে বলতে লাগলো।
গাছে কয়েকটা ফল ধরেছে তো এই নিয়ে তুই খুব অহংকার করছিস, তাই না রে? তোর এই ফলগুলো যেদিন চুরি করব সেদিন তুই বুঝতে পারবি। এ বলে বানরটি যখন সেই পথ দিয়ে যাচ্ছিল তখন বানরের সাথে শিয়ালের দেখা হয়ে গেল। কি হলো কি? তোমার দেখছি অনেক মন খারাপ, আর একা একা কার সাথে কথা বলছো? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কি হয়েছে তোমার? বলো আমাকে। আমি তো তোমার বন্ধুর মতো, তাই না? আর বলো না, আমি একটু বাঘ মামার কাছে গিয়েছিলাম। বাঘ মামার গাছে অনেক ফল ছিল। আমি বাঘ মামাকে বললাম আমাকে একটা ফল দিতে, কিন্তু ফল তো দিল না, উল্টো আমাকে অপমান করে তার বাড়ি থেকে বের করে দিল। ঠিক আছে, এ নিয়ে মন খারাপ করো না, আর কখনো বাঘ মামার কাছে যেও না। তুমি বরং এখন কলা খেয়ে নাও। কলা খেলে তোমার মনটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। তুমি কি আমাকে কলা এনে দিতে পারবে? আমার এখন কলা খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। আমি তোমার জন্য এখনই কলা নিয়ে আসছি। কলা খেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। এ কথা বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল আর জঙ্গলের কলা বাগানে গেল, যেখানে অনেকগুলো কলা গাছ ছিল। আরে বাহ, তুমি তো অনেক ভালো। তুমি আমার জন্য কলা নিয়ে এসেছো, তবু একটা দুটো নয়, একটা কলা চুরি। সে কি আর বলতে, আমার মাথায় যে আসলে অনেক বুদ্ধি আছে। দেখলি তো, তোমার মনটা ভালো হয়ে গেল। নাও, এবার এখান থেকে কলাগুলো খেয়ে নাও। এরপর বানরটি সেখান থেকে কলাগুলো খেতে লাগলো। আর একদিন শিয়ালটি ভাবতে লাগলো যে বাঘ মামার বাড়িতে গিয়ে তার গাছের ফলগুলো সবগুলো চুরি করে নিয়ে আসবে আর বানরের প্রতিশোধটা সে নেবে। এই কথা বলে বোকা শিয়ালটি একটি ছুরি নিয়ে রাতের বেলা বাঘের বাড়িতে গেল আর চুপি চুপি সে বাঘের গাছ থেকে সবগুলো ফল তার ঝুড়িতে রাখলো। সবগুলো ফল পাড়া শেষ হলে শিয়ালটি সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু বাঘ কিছুই বুঝতে পারলো না। হায় হায় হায়, এ কি কাণ্ড! আমার গাছের ফলগুলো কোথায়? কে আমার এই সর্বনাশটা করলো? আমার গাছের ফলগুলোকে চুরি করে নিয়ে গেল। এসব কি হয়ে গেল? না না, এসব যে আমি আর নিতে পারছি না। বাঘ তার বাড়িতে দেরি করলো না আর সে তাড়াতাড়ি করে সিংহ মহারাজার কাছে গেলেন। সিংহ মহারাজ তার ঘরের সামনে উপস্থিত ছিলেন। তখন বাঘ সিংহ মহারাজের কাছে গিয়ে বলতে লাগলো, মহারাজ, আমি আপনার কাছে একটি বিচার নিয়ে এসেছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার এই বিচারটি করে নেন, আর তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি যে শান্তি পাচ্ছি না। বিচার? এই সময় আবার কিসের বিচার নিয়ে এলে? আগে বলতো আমাকে, কি হয়েছে শুনি। এরপর বাঘ সিংহকে তার গাছের ফলের ব্যাপারে সব কথা জানালো। সবটা শুনে সিংহ বাঘকে বলতে লাগলো, তুই যাদেরকে তোর গাছের ফল খেতে দিসনি, তারাই হয়তো তোর গাছের ফলগুলো চুরি করে নিয়ে গেছে।
একটি করে ফল দিলেও তো হতো, তাই না? তোর গাছে যেহেতু এতগুলো ফল ছিল, তুই তাদেরকে একটি করে ফল দিতি। আপনি কি বলছেন মহারাজ? এত কষ্ট করে গাছ বড় করে তুললাম, গাছের যত্ন নিলাম, গাছের ফলগুলো বড় করলাম, আর এখন কিনা আমি সবাইকে একটি করে ফল দিব? তোর মাথায় তো এত বুদ্ধি রে! তাহলে দেখ, এখন তো কোনো ফলই খেতে পারলি না। তুই তো দেখছি অনেক কিপটে। আমি কিপটে হইয়া যাই হই মহারাজ, এবার আপনি আমার ন্যায্য বিচার দেন। তারা যে আমার সবগুলো ফল চুরি করেছে, এটা তো তারা ঠিক করেনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই ন্যায্য বিচার ঠিক পাবি। আমি আজকে বিকেলে একটা সভার আয়োজন করব, সেখানে সবাই উপস্থিত থাকবে, আর আমি সবাইকে বলবো যে কে এই কাজটি করেছে। এ কথা শুনে বাঘ সেখান থেকে চলে গেল। আর বিকেল বেলা সিংহ মহারাজ সবাইকে সভাতে ডাকলো। জঙ্গলের সবাই উপস্থিত হলো। তোমরা এখানের মধ্যে কে আছো যে বাঘের গাছের ফল চুরি করে এনেছো? আমাকে বলো, তোমাদের মধ্যে কে এই কাজটি করেছে? না না, আমি তো এই কাজটি করিনি। তাহলে এই কাজটি কে করলো? এখানের মধ্যে কেউ তো আছে যে এই কাজটি করেছে। সিংহের কথা শুনে শিয়ালটি অনেক ভয় পাচ্ছিল আর মাথা নিচু করে বসেছিল। তখন সিংহ বুঝতে পারলো এই কাজটি আর কেউ নয়, শিয়ালই করেছে। এই কাজটি আমি করেছি মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি কখনো এরকম কাজ আর করব না। শুধু ভুল স্বীকার করলে হবে না, তোকে এবার ভুলের শাস্তি ভোগ করতে হবে। আর আমার ফলগুলো কোথায়? তুই আমাকে আমার ফলগুলো দিয়ে দে। আমি ভাবতেও পারিনি যে তুই আমার গাছের ফলগুলো চুরি করবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শিয়ালের শাস্তি হলো শিয়াল 7 দিন জঙ্গলের সবার খাবার জোগাড় করে এনে দেবে। এই আপনি কি বলছেন মহারাজ? আমি কিভাবে জঙ্গলে সবার খাবার এনে দিতে পারি? আমি আর কিছু জানি না, তোকে এই শাস্তি মানতেই হবে। সিংহের কথায় সবাই সহমত জানায়। আর এরপর থেকে প্রতিদিন জঙ্গলে সবার জন্য শিয়াল খাবার জোগাড় করে আনে। এতে শিয়ালের অনেক কষ্ট হয়। আর একদিন বাঘ শিয়ালকে বলে, কিরে, আজকে তুই আমার খাবার দিলি না কেন? তুই তো জঙ্গলের সবার খাবারই দিলি, আমার খাবার কোথায়? জঙ্গলে সবার খাবার খুঁজতে খুঁজতে তোমার খাবারটা আনতে ভুলে গেছি। সারাটা দিন শুধু আমি খাবার খুঁজে যাচ্ছি, এতে যে আমার অনেক কষ্ট হচ্ছে। ভুল করলে তো তার শাস্তি পেতেই হবে, তাই না? তুইও তোর শাস্তি পাচ্ছিস, আমি আর কিছুই বলতে পারবো না। যা, এবার তাড়াতাড়ি গিয়ে আমার খাবারটা নিয়ে আয়। এরপর শিয়াল বাঘের জন্য খাবার নিয়ে আসে। ভুল করলে তাকে যে শাস্তি পেতেই হবে, আর এটাই হলো এই জঙ্গলের নিয়ম। তবে তুই তোর ভুল গুলো বুঝতে পেরেছিস আর এর থেকে শিক্ষা নিয়েছিস। হ্যাঁ হায় হায়, হরিণী যাচ্ছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না হরিণী, রাগলে তোমায় লাগে আরো মিষ্টি। আরে আরে, এই হতচ্ছাড়া, তুই আমার পিছু পিছু কি করছিস? গেলি রে, গেলি এখান থেকে। আবার আমাকে দেখে দেখে কিনা গানও বলছিস। আরে আরে হরিণী, তুমি তো দেখে রেগে গেলে।
বললামই তো, রাগলে তোমায় আরো মিষ্টি লাগে। তবু কিনা রেগে গেলে? আরে হয়েছে হয়েছে, থাম এবার। চল এবার তাহলে সিংহ রাজার গুহার সামনে যাওয়া যাক। সিংহ রাজা সবাইকে গুহাতে ডেকে পাঠিয়েছে, তুই কি সেটা জানিস না? ডেকে পাঠিয়েছে? কিন্তু কেন? আমি তো কোনো খবর পাইনি। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক, গিয়ে দেখে আসি কেন ডাকছেন তিনি। এরপর তারা দুজন সেখান থেকে সিংহ রাজা গুহার সামনে চলে গেল। সেখানে গিয়ে দেখতে পেল আগে থেকে অনেকেই তার গুহার সামনে বসে আছে। কি ব্যাপার মহারাজ, আপনাকে দেখে খুবই চিন্তিত লাগছে। কি হয়েছে কি? আপনি আমাদের হঠাৎ এভাবে ডেকে পাঠালেন যে? খুবই খারাপ খবর আছে। তোরা কি কেউ কোনো খবর পাসনি? আমাদের জঙ্গলের ভাগ যে অন্য কেউ এসে কেড়ে নিতে চাইছে। আমি খবর পেলাম পাশের জঙ্গলে যারা থাকে সব প্রাণীরা আমাদের এই জঙ্গলের রাজত্ব করতে চাইছে। এসব কি বলছেন আপনি মহারাজ? তাহলে তো এটা খুবই খারাপ একটা খবর। এখন আমাদের কি করা উচিত? মনে হচ্ছে তো এবার একটা লড়াই হতে পারে। আমিও সেটাই ভাবছিলাম, লড়াই করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। আর লড়াই যদি আমরা না করি তাহলে তারা আমাদেরকে এই জঙ্গল থেকে বের করে দেবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি ঠিক কথাই বলেছেন। আমরা আমাদের এই জঙ্গলের ভাগ অন্য কাউকে দিতে পারবো না। এখানে আমরা অনেক বছর ধরে আছি, আর এখন কিনা অন্য জঙ্গলের সব প্রাণী এসে আমাদের এই জঙ্গলটাকে হাতিয়ে নেবে? এত সহজে আমরা আমাদের জঙ্গলটাকে কারো হাতে তুলে দিতে পারি না। আপনি যা যা বলবেন আমরা তাই তাই করতে রাজি আছি। আরে, এই তো বড় সুযোগ, এবার দেখো আমি কি করি। এরপর সেখানে থাকা সবাই সিংহ মহারাজার কাছ থেকে অনেক কিছু শুনতে লাগলো, যে তারা কিভাবে কোন কোন কাজগুলো করবে এবং পরে পদক্ষেপগুলো কি হতে পারে। পাশের রাজ্যে থাকা বাঘ সবাইকে বলতে লাগলো, রাজা আমাকে হুকুম দিয়েছে আমি যেন তোদের সবাইকে জানিয়ে দেই যে আমাদের এবার পাশের রাজ্যে যেতে হবে, আর আমাদের লক্ষ্যটা পূরণ করতেই হবে। তাই তোরা দেরি না করে সব জিনিসপত্র নিয়ে তৈরি হয়ে নে, আমরা কালকেই পাশের রাজ্যে চলে যাব। পরদিন সকালবেলা তারা সবাই একত্রিত হয় আর সেখান থেকে বেরিয়ে পড়ে। সবাই এই রাজ্যে প্রবেশ করার জন্য আসতে থাকে। এবার যা করার আমাকেই করতে হবে। আমি বরং বাইরে গিয়ে একটু হেঁটে আসি, তাহলে হয়তো পাশের জঙ্গল থেকে যারা আসবে তাদের দেখা পেয়ে যাব, আর আমি আমার কাজটা করে নেব। এ কথা বলে শিয়াল সেখান থেকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতেই সে অনেক দূর চলে এলো আর এসে দেখতে পেল পাশের জঙ্গল থেকে বাঘ ও তার সহকর্মীরা হাঁটছে। তখন সে তাদের সামনে গেল। আরে না না, তোমরা আমাকে আক্রমণ করো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি তো তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি তো বরং তোমাদেরকেই সাহায্য করতে এসেছি। সাহায্য? তুই তো এই জঙ্গলে থাকিস তাই না? তাহলে তুই আমাদেরকে কি করে সাহায্য করবি বলতো? তুই তো আমাদের শত্রু, আর শত্রুরা কিভাবে একজন আরেকজনকে সাহায্য করে শুনি? আরে, শত্রু জন্যই তো বন্ধুত্ব করতে এলাম, আর তোমরা কিনা আমাকে অবিশ্বাস করছো? তাহলে শোনো, আমাদের সিংহ রাজা কি কি বলেছে। আমাদের সিংহ রাজা বলেছে তোমরা আমাদের জঙ্গলে প্রবেশ করা মাত্রই তোমাদের উপর আক্রমণ করা শুরু করে দেবে। কিন্তু তুমি তোমাদের গোপন কথা আমাদেরকে কেন জানিয়ে দিচ্ছ? এটা তো তোমাদের জঙ্গলের জন্য, সবার জন্য ক্ষতিকর। সবার জন্য ক্ষতিকর হলেও আমার জন্য ক্ষতিকর নয়, তাই তো আমি তোমাদেরকে বলতে এলাম। এখন তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আর কি করার, আমি এখান থেকে চলে যাই। যখন বিপদে পড়বে তখন মজা যে কেমন লাগে সেটা বুঝতে পারবে।
ঠিক আছে, আমরা তোমার কথা মেনে নিলাম। তবে এরপর থেকে তোমাদের সিংহ রাজা যা যা খবর দেবে আমাদের সব খবর জানিয়ে দিতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি তোমাদের সব খবর জানিয়ে দেব। তাহলে এবার আমি চলে যাই। আমাদের আর এই পথ দিয়ে যাওয়া একদম ঠিক হবে না। আমাদেরকে অন্য পথ দিয়ে যেতে হবে, কারণ শিয়ালের উপর আমাদের কোনো ভরসা নেই। ও যাই বলুক না কেন, আমাদেরকে আমাদের মতো করে কাজ করতে হবে। চলো আমরা সবাই অন্য পথ দিয়ে যাই। কিন্তু আমার মনে হয় শিয়াল একদম ঠিক কথাই বলেছে। হ্যাঁ, আমিও তার কথা অমান্য করছি না। এই জন্যই আমরা অন্য পথ দিয়ে যেতে চাইছি। তার কথাও কিছু কিছু মেনে চলা উচিত। তারপরে বুঝতে পারবো যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। চলো তাহলে। সিংহ মহারাজ, আমি এক দারুণ খবর নিয়ে এসেছি। আপনি এই খবরটা জানেন যে পাশের জঙ্গল থেকে বাঘ আর তার দলবলদের নিয়ে আমাদের জঙ্গলে প্রবেশ করেছে। তারা যে কোনো মুহূর্তে আমাদের উপর ক্ষতি করতে পারে। এইসব তুই কি বলছিস রে মিচকে? আমি তো এই খবরটা এখনো শুনতে পারিনি। তুই খুব ভালো কাজ করেছিস যে আমাকে খবরটা জানিয়ে দিয়েছিস। এবার তাহলে আমাদের পরের পদক্ষেপ অনুসরণ করতে হবে। এর পরে পদক্ষেপটি কি হবে সিংহ মহারাজ? আপনি আমাকে সবটা বলে দিন, যেন আমি আমার কাজটি আরো ভালোভাবে করতে পারি। সিংহ মহারাজ মনে মনে ভাবতে লাগলো যে শিয়াল তাদের অনেক উপকার করছে, কিন্তু অন্যদিকে শিয়াল তো তাদেরই বড় শত্রু, যে কিনা তাদের গোপন কথা, গোপন খবরগুলো পাশের রাজ্যের সবাইকে জানিয়ে দিচ্ছে। কিন্তু এ খবর সিংহ জানতে পারলো না। তাই সিংহ শিয়ালকে তাদের রাজ্যের একজন ভেবে সব গোপনীয় কথাগুলো বলে দিল। ওই পাশের জঙ্গলের সবাই আমাদেরকে আক্রমণ করার আগেই আমি আমাদের রাজ্যের সবাইকে অনেক প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী বানিয়েছি, যেন তারা লড়াই করতে সক্ষম হয়। তাদের হাতে অনেক তলোয়ার দিয়েছি আর তাদেরকে এক এক জায়গায় পৌঁছে দিয়েছি। শুধু তোকে বলা বাকি ছিল। তুই তাহলে এক কাজ কর, তুই তাদের দিকে খেয়াল রাখ যে তারা কি কি করছে, আর সেই সব খবর আমার কাছে নিয়ে আসবি। এটাই হলো তোর কাজ। আমাদের জঙ্গলকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে হবে। হ্যাঁ হ্যাঁ সিংহ মহারাজ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। তাহলে আমি আপনার কথা মতোই সব কাজ করব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব দিকে খেয়াল রাখবো আর সব খবর জানা মাত্রই আপনার কাছে এসে পৌঁছে দেব। এ কথা বলেই শিয়াল সেখান থেকে চলে এলো। আর শিয়াল গেল পাশের রাজ্য থেকে আসা বাঘের কাছে। আরে আরে, শিয়াল বন্ধু যে, তা হঠাৎ কি মনে করে? নতুন কোনো খবর নিয়ে এসেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, সে কি আর বলতে। নতুন খবর না নিয়ে আসলে কি আর এমনি এমনি তোমাদের কাছে এসেছি নাকি? আমার কাছে দারুণ একটা খবর আছে। তাহলে বলো তো শুনি, কি খবর নিয়ে এলে আমাদের জন্য? এরপর শিয়াল তাদের সব কথা বলে দেয়। শিয়ালের কথা শুনে তারা প্রস্তুতি নেয় যে এরপর তারা লড়াই করবে। এভাবে আর চলবে না। কালকেই তারা দলবলরা মিলে লড়াই শুরু করে দেবে আর জঙ্গল থেকে তাদের বের করে দেবে। আমি তোমাদের কিনা এত উপকার করলাম, আর তোমরা কিনা আমাকে জঙ্গল থেকে বের করে দেবে? না না, তুমি তো আমাদের অনেক উপকার করেছো। তোমাকে কি আর জঙ্গল থেকে বের করে দিতে পারি? তুমি আমাদের সাথে থাকবে, আমরা তোমাকে নিয়ে যাব আর বাকি দলগুলোকে এই জঙ্গল থেকে বের করে দেব। আর এই জঙ্গলটা হবে আমাদের। এরপর থেকে তুমিও আমাদের সাথে এই জঙ্গলে থাকতে পারবে। ঠিক আছে, এবার আমি আমার রাজ্যে ফিরে যাই, নয়তো তারা সবাই আমাকে সন্দেহ করবে। এখানে থাকা ঠিক হবে না। তোমরা তাহলে ঠিক মতো কাজটা করে ফেলো।
সেখান থেকে শিয়াল চলে গেল। আর নিজেদের রাজ্যে গিয়ে সিংহ রাজা ও তার দলবলকে ঘটে যাওয়া সব ঘটনা জানিয়ে দিল। সিংহ রাজা ও সবাই প্রশিক্ষণ নিল কালকে লড়াইয়ের জন্য। পরদিন সকালে দুপক্ষ এলো লড়াই করার জন্য। ও, তাহলে তোরা খবর পেয়ে আমাদের সাথে লড়াই করার জন্য চলে এলি। এবার দেখ আমরা তোদের দলবলদের মিলে কি ক্ষতিটাই না করি। তোদের সাহস কি করে হলো আমাদের রাজ্যে এসে আমাদেরকে আক্রমণ করার? আবার তোরা কি না আমাদেরকে আমাদের রাজ্য থেকে বের করে দেবে? হা 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 হা। যেখানে নিজের রাজ্যে নিজের দলের নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করছে সেখানে তো আমরা লড়াই করতেই পারি, তাই না রে? কেমন তোর দল বল শুনি, যে তোদের রাজ্যে থেকে তোদের সাথে বিশ্বাসঘাতকতা করছে? আমার রাজ্যের দলবলরা সবাই ঠিকঠাকই আছে, কেউ কারো উপর কোনো বিশ্বাসঘাতকতা করছে না। আর এখানে এমন কেউ নেই যে রাজার উপর বিশ্বাসঘাতকতা করবে। তাহলে শোনো, তোমার ওই শিয়াল কি করেছে। কে? এত বড় বিশ্বাসঘাতকতা? আমি তো ভেবেছিলাম শিয়াল আমাদের অনেক উপকার করছে, আর এখন কিনা এসব শুনতে হলো। তোমাদের সাথে লড়াইটা পরে হবে, আগে আমি এই শিয়ালকে আমাদের রাজ্য থেকে বের করে দেব। আমরাও আর তোদের এই রাজ্যটা নিতে চাই না। যে রাজ্যে প্রাণী এরকম বিশ্বাসঘাতক, সে রাজ্যে থাকাটাও বিপজ্জনক। এই চল তোরা, আমরা ফিরে যাই। আরে না না, তোমরা আমাকে এভাবে একা ফেলে যেও না। তো তোমরা তো বলেছিলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, তাহলে এখন কেন বিপদের মুখে ঠেলে দিচ্ছ? না না, সিংহ মহারাজ আমাকে জঙ্গল থেকে বের করে দিবেন না। তুই যেভাবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলি, ঠিক সেভাবেই আমি তোকে এই রাজ্য থেকে বের করে দিলাম। এবার তুই যা, এবার তুই কোনো রাজ্যে আর থাকতে পারবি না। এ কথা বলে সিংহ রাজার রাজ্যে থাকা সবাই শিয়ালকে মারতে লাগলো। আরে ওরে ওরে, মরে গেলাম রে, মেরো না মেরো না, আহা লাগছে গো লাগছে, ছেড়ে দাও আমাকে, আরে পালা। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।